হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ট্রান্সপোর্ট সেক্টরের অন্তর্গত সিভিল এভিয়েশন সেক্টর কমপ্লিট করেছি। তো আজকের ক্লাসে আমরা ট্রান্সপোর্ট সেক্টরের কি শেষ করতে যাচ্ছি এবং আজকের ক্লাসে পড়তে যাচ্ছি আমরা ওয়াটার ট্রান্সপোর্ট সেক্টর। ঠিক আছে, আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসেও আমরা ওয়াটার ট্রান্সপোর্ট সেক্টরে দেখব যে গভর্নমেন্ট কী স্কিম বা বিল পাস করেছে যাতে কিনা ওয়াটার ট্রান্সপোর্ট সেক্টরটা অনেক বেশি উন্নতি সাধন করে। এরকমই বেশ কিছু বিল বা স্কিমগুলি হলো, 1 নম্বর মেজর পোর্ট অথরিটিস বিল 2016, সাগরমালা প্রজেক্ট 2016, প্রজেক্ট উন্নতি, রিসাইক্লিং অফ শিপস অ্যাক্ট 2019, তারপর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা না বিল না হচ্ছে স্কিম, এটা একটা ইনস্টিটিউশন। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি মেজর পোর্ট অথরিটিস বিল 2016। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান পার্লামেন্টের ক্যাবিনেট 2019-এ মেজর পোর্ট ট্রাস্ট অ্যাক্ট 1963 এটাকে রিপ্লেস করে দিয়েছে। কি করলো? মেজর পোর্ট ট্রাস্ট অ্যাক্ট 1963-কে রিপ্লেস করে দিল। তো নতুন যে অ্যাক্টটা চালু করা হয়েছে সেই অ্যাক্টে যে বোর্ডটা থাকবে, বোর্ড অফ মেজর পোর্ট, হ্যাঁ, এদের হাতে পাওয়ার থাকবে যে তারিফ বা স্কেল, হ্যাঁ, এগুলো ফিক্স করা, আলাদা আলাদা পোর্টের জন্য আলাদা আলাদা তারিফ ফিক্স করা। আর আমি বলেছি তারিফ নন তারিফ এগুলো কি জিনিস, হ্যাঁ, ব্যারিয়ার, তারিফ ব্যারিয়ার বা নন তারিফ ব্যারিয়ার, হ্যাঁ, এগুলো কিন্তু আমি অলরেডি বলেছি। হ্যাঁ, তো এটা কোথায়? ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড চ্যাপ্টারে। তো তোমরা যদি যারা পড়োনি তারা কিন্তু প্লিজ ওখান থেকে একবার দেখে নাও, ওই চ্যাপ্টারটা কমপ্লিট করে নাও, তারপর এখানে আসবে। তো আগে এটা কী ছিল যে এটা কিন্তু যে TAMP বা তারিফ অথরিটি ফর মেজর পোর্টস, আলাদা একটা বোর্ডই ছিল, বোর্ড বলবো না, আলাদা একটা হচ্ছে যে অথরিটি ছিল TAMP, এরা তারিফ ডিসাইড করে। তো সেটার কিছু লিমিটেশনস আছে, সেটাকে বন্ধ করার জন্য বোর্ড অফ মেজর পোর্ট যে আছে তার উপর এই তারিফ বা স্কেল এগুলো ফিক্স করার দায়িত্ব দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে মেজর পোর্ট অথরিটিস বিল 2016। এবার আসি আমরা সাগরমালা প্রজেক্ট 2016। ওকে, এটা একটা কিন্তু স্ট্র্যাটেজিক এবং কাস্টমার ওরিয়েন্টেড একটা ইনিশিয়েটিভ এবং মডার্নাইজ করার জন্য পোর্টগুলো, যে ওয়াটার কী বলে, যেসব পোর্টগুলো হয়, হ্যাঁ, তো সেই পোর্টগুলোকে মডার্নাইজ করার জন্য বা স্ট্র্যাটেজিককে ডেভেলপমেন্ট করার জন্য এই স্কিমটাকে নিয়ে আসা হয়, প্রজেক্টটাকে নিয়ে আসা হয় এবং ওয়ার্ল্ড ক্লাস করার জন্য। এয়ারপোর্ট, তোমরা যদি মুম্বাই এয়ারপোর্টে যাও, হ্যাঁ, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখবে এতটা সুন্দর, তোমার মনে হবে কি এটা কোনো যে চায়নার যে বেইজিংয়ের বা হচ্ছে যে সৌদি আরবিয়া, হ্যাঁ, কুয়েত, কাতার, এইসব জায়গার যে হাই ক্লাস যে এয়ারপোর্ট হয় সেই রকম এয়ারপোর্টের মতো মনে হবে। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা এয়ারপোর্ট। হ্যাঁ, তো সেই সাগরমালা প্রজেক্টের মাধ্যমে এরকম বিরাট ওয়ার্ল্ড ক্লাস পোর্ট বানানোর চেষ্টা করা হয় এই প্রজেক্টের মাধ্যমে, যাতে কিনা এক্সপোর্ট ইম্পোর্টের ডিউটি যেন বা কস্টিংটা যেন কম হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা প্রজেক্ট উন্নতির মাধ্যমে একটা যে কোয়ান্টিটেটিভ বেঞ্চমার্কিং মডিউল তৈরি করা, প্রিপেয়ার করার জন্য এক্সারসাইজ করা হয়েছে, যাতে কিনা যেখানে কিনা অপারেশনাল, ফাংশনাল, HR এবং এফিসিয়েন্সি প্যারামিটারগুলো বর্ণিত থাকবে 12টা মেজর পোর্টের জন্য। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে যে প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা বা সঙ্গে নতুন প্রজেক্টকে ইনিশিয়েট করা, এইসব ম্যানেজমেন্টের চিন্তাধারা, ম্যানেজমেন্টের দিকে তো লক্ষ্য রাখা হয় প্রজেক্ট উন্নতির মাধ্যমে। ওকে, আমাদের 4th স্কিম বা বিল হচ্ছে কি যে রিসাইক্লিং অফ শিপস অ্যাক্ট 2019 আনা হয়েছে। যে এখানে বলা হয়েছে কোনো একটা শিপকে যখন আমরা রিসাইক্লিং করবো, শিপটা অনেক দিন হয়ে গেছে, ওটাকে আবার পুনরায় শুরু করার জন্য, ওটাকে অনেক কিছু ইমপ্রুভ করার জন্য পুরোনো মেশিনগুলোকে বন্ধ করে দিয়ে নতুন মেশিন ইনস্টল করা, হ্যাঁ, নতুন ইনস্ট্রুমেন্ট ইনস্টল করা। তো এগুলো করার সময় সেটা রিসাইক্লিং করুক চাই না করুক, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল সেখানে ইউজ করা যাবেই না। তাহলে কেউ যদি হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল ইউজ করেনি, সেটা কী করে হবে? তো পুরানা জাহাজের জন্য 5 বছর যখন পুরানা জাহাজ জন্য আর কি, তো সেগুলোর যে সময় হচ্ছে কি যে
মানে সেগুলোর হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল ইউজ করছে কি করেনি সে নিয়ে কমপ্লেন করতে হলে মানে 5 বছর সময় থাকতে পারে। হ্যাঁ, যেটা পুরোনো জাহাজ সেটা রিসাইক্লিং করলো, রিসাইক্লিং করার 5 বছরের মধ্যে কমপ্লেনটা দিতে হবে। অথবা নতুন মানে যেসব শিপ আছে তাই না, যে সেটাকে যে মানে যখন তখনই করা যেতে পারে এবং সময় হচ্ছে কি নতুন শিপগুলোতে ইমিডিয়েটলি করলে সবচেয়ে বেশি ভালো হয়। এরকম একটা মানে 5 বছর নয়, সেটা তুমি ইমিডিয়েট করলে ভালো হয় বা কি বলবো, যখন তখনই করা যেতে পারে অবশ্য। তো এই ছিল রিসাইক্লিং অফ শিপস অ্যাক্ট 2019, ঠিক আছে। তো শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এটা একটা ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট পিএসইউ নবরত্নার মধ্যে আসে। আমি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি নবরত্না সম্বন্ধে আলোচনা করব, নবরত্ন, মিনিরত্ন, হ্যাঁ, মহারত্ন, তো এইসব সম্বন্ধে আমি আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি করছি না, তবে এটুকুই মনে রাখো এটা একটা পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের মধ্যে পড়ে নবরত্না কোম্পানি, এবং এটা লার্জেস্ট শিপিং কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। এর মেইন ফাংশন হচ্ছে কি ম্যানেজ করা, অপারেট করা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লাইন ভেসেলগুলোকে কন্ট্রোল করা, ঠিক আছে। তাহলে কী কী বললাম আমরা আজকে? আমরা বললাম যে ন্যাশনাল পোর্ট অথরিটিস বিল 2016, সাগরমালা প্রজেক্ট 2016, তারপর প্রজেক্ট 2016, তারপর প্রজেক্ট উন্নতি, রিসাইক্লিং অফ শিপস অ্যাক্ট 2019 আর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে আমরা রিসাইক্লিং অফ শিপস অ্যাক্ট 2019কে আমি আরেকবার রিপিট করছি। সেখানে কি যেগুলো পুরনো জাহাজ আছে যেগুলো অলরেডি রিসাইক্লিং করা হলো, তো রিসাইক্লিংয়ের সময় থেকে 5 বছরের মধ্যে টাইম থাকবে, যে এর মধ্যে হচ্ছে কি যে কি বলে কমপ্লেনটা দিতে হবে, ঠিক আছে। কিন্তু যে ফর নিউ শিপস সাচ রেস্ট্রিকশনস ইজ ফ্রম ইমিডিয়েট এফেক্ট, তার মানে কি কি বলবো, মানে ইমিডিয়েটলি বললে খুবই ভালো হয় নতুন জাহাজের ক্ষেত্রে। কারণ কি নতুন জাহাজের ক্ষেত্রে পরবর্তীতে মানে পরে বলার থেকে আগে ব্যবহার হয়েছে কিনা তার মানে আগে তদারক করো নতুন জাহাজ যেগুলো তৈরি হচ্ছে, যাতে কি না ভবিষ্যতে আইনি যত মানে একেবারে জাহাজটা তৈরি করে ফেললো, বেচারা অনেক পয়সা খরচা করলো, তারপরে কমপ্লেন করছে কোনো কারণে, হ্যাঁ, সেটা ঠিক নয়। তার থেকে বরঞ্চ আগেই মানে কমপ্লেন করাটা ভালো। এটাই মানে এটাই হচ্ছে কি রিসাইক্লিং অফ শিপস অ্যাক্ট 2019 বলা আছে। হ্যাঁ, যেমন কি ফর এক্সাম্পল ধরো তোমার বাড়ির আশেপাশে দোতলা বাড়ি করতে যাচ্ছে, একতলা ছিল, ছাদ ঢালাই করে সেকেন্ড তলা করতে যাবে। এবার মিউনিসিপ্যাল এরিয়াতে 3 ফিট দুপাশে ছাড়তে হয়। দেখা গেল কি যে মানে পাশের বাড়ি থেকে লোক দেখলো যে 1 ফিট মাত্র ছাড়ছে, 2 ফিট ছাড়েনি, বাকি 2 ফিট। সে বাড়িটা কমপ্লিট করা শেষ, এবার সে অবজেকশন দিচ্ছে। এর কারণ কি? আগে কেন দেয়নি? এর কারণ হচ্ছে কি ও চাইছিল আগে তুই পয়সা পুরো খরচা কর বা তুমি করো, তারপরে শত্রুতা আছে আমি পরে অবজেকশন দেবো যাতে করে তোমার বাড়িটা পুরো বাড়িটাই ভাঙাতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু অবজেকশন অনেক সময় মানা হয় না। সেই ক্ষেত্রে যে নিউ শিপের ক্ষেত্রেও কিন্তু তাই, যে বেচারা পুরো জাহাজটাকে তৈরি করছে, তো ওর কাছে মনে হচ্ছে যে অবজেক্ট মানে ওটা ভুলই হোক, হ্যাঁ, ভুল করেও থাক না কেন, যে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল সেই ইউজ করেও ফেলেছে বা কোনো কোম্পানি করে ফেলেছে। এবার সেটা দেখা গেলো সেই ম্যাটেরিয়ালটা বিল্ডিং ব্লকের ব্যাপার, যে ফাউন্ডেশনের ব্যাপারে হচ্ছে। এবার তুমি যখন জাহাজটা পুরো কমপ্লিট হয়ে গেলো, এবার তুমি হচ্ছে অবজেকশন দিচ্ছ, কারণ কি জাহাজটাকে চলবে না নাকি? এভাবে হয় না। তো নিউ জাহাজের ক্ষেত্রে ইমিডিয়েট মানে কি ইমিডিয়েটভাবে যদি অবজেকশন দেয়, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো এফেক্টিভ হয়, ঠিক আছে। তো এই ক্লাসটাই এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কিছু মিসলেনিয়াস সেক্টর করবো, একটা সেক্টর করবো টেলিকম সেক্টর, আর সঙ্গে একটা স্মার্ট সিটি সেক্টর মানে সেক্টর করবো। হ্যাঁ, তারপরেই এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করছি, ঠিক আছে। সঙ্গে থেকো, বাই।